2026 সনের ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরবেন বলে তিনি রয়টার্স নামক যে বিশ্বের প্রধানতম সংবাদ সংস্থা রয়েছে সেখানে ইন রিটেন লিখিতভাবে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তারপর সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ফিরে আসলে তার কী ধরনের বিপদ হতে পারে, বিপত্তি হতে পারে, কেন তিনি আসবেন, এই কথাগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছেন। তো তিনি যে সকল কথাবার্তা বলেছেন তার মধ্যে এক নম্বর হলো যে তিনি ডিসেম্বরে ফিরবেন। শুধু একা ফিরবেন না, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও ফিরবেন। এক, তিনি আক্ষেপ করে বলেছেন যে বাংলাদেশ সরকার তাকে আনার জন্য বা তাকে ভারত থেকে ফেরত পাঠানোর জন্য চিঠিপত্র পাঠাচ্ছে। তো এই সকল চিঠিপত্র পাঠানোর দরকার নেই, আমি নিজেই আসছি। আচ্ছা, এর আগে তিনি যে কথাগুলো বলেছিলেন সেখান থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে এসেছেন। তিনি এসে এইবার আত্মসমর্পণ করবেন, জেলে যাবেন এবং যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেগুলো মোকাবেলা করবেন। তিনি নিজেকে সাবমিট করেছেন বা তার একটা পোলাইট সাবমিশন আমরা লক্ষ্য করলাম। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে তার ভুলভ্রান্তি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটি সরকার সচরাচর যে ভুলগুলো করে তাদেরও সেই ভুল স্বাভাবিক। তিনি সরাসরি ক্ষমা চাননি, কিন্তু এই যে নিজেকে সাবমিট করেছেন, তারপর তিনি দেশের মাটিতে মরতে চাচ্ছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা স্থাপন করে তিনি বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করতে চাচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে মানে তার যারা প্রতিপক্ষ তারা শুধুমাত্র যে বদনামগুলো করার চেষ্টা করছে, আরে না না, সে ফিরবে না, সেখানে সে রাজার হালে আছে, এই সকল কথাবার্তা বলেন উনি নিজেকে চাঙ্গা রাখার জন্য, দলের নেতাকর্মীকে চাঙ্গা রাখার জন্য, এবং তিনি যে এখনো বেঁচে আছেন, পৃথিবীতে তার যে অস্তিত্ব আছে এটি জানান দেওয়ার জন্য সে বিদেশে বসে সকল বলছে। ফলে বাংলাদেশে যারা বিএনপির লোকজন আছেন, এনসিপি জামাতের লোকজন আছেন, অপেক্ষাকৃত যারা তরুণ, তারা অনেকটা সিনেমাটিক কাদে বলার চেষ্টা করছেন আপা আর আসবে না, আপার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। তারপরে অন্য সব বাংলা ভাষায় যে সকল গালাগাল ইদানিং তারা শুরু হয়েছে, যেভাবে সিডিআই টিডিআই দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, ওভাবে শেখ হাসিনা এবং তার বংশজনকে নিয়ে নানা রকম সিডিআই তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর বাইরে কি হচ্ছে, মানে এই যে আমরা যা কিছু দেখছি তার বাইরে আসলে পর্দার আড়ালে কি হচ্ছে? প্রথমত যে গুজবগুলো, যে সম্ভাবনাগুলো এবং যে কার্য এবং কারণগুলো মোটামুটি পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী আলোচনা করা যেতে পারে এবং লোকজন আলোচনা করছে, মানে আলোচনা করা যেতে পারে যেগুলো আলোচিত হয়নি সেগুলো, এবং যেগুলো আলটিমেটলি লোকজন আলোচনা শুরু করে দিয়েছে সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, তারপর অন্য প্রসঙ্গে যাব। এক নম্বর ভারতের প্রসঙ্গ। ভারত, কেউ বলছে সরকারকে একটা চাপে ফেলার জন্য শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। কেউ বলার চেষ্টা করছে যে ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, তাদের কাছে মনে হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে আছে, এটা তাদের জন্য একটা লায়াবিলিটিস, এবং সেই লায়াবিলিটিসের কারণে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছেন না। আর সেই সম্পর্ক স্থাপন করতে না পারার কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের যে আন্তর্জাতিক কূটনীতি, সেই কূটনীতিতে তারা ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়ছেন। তারা আরও বলার চেষ্টা করছেন এই গ্রুপটি যে শেখ হাসিনা একরোখা প্রকৃতির মানুষ, সে কারো কথাবার্তা শুনছে না, ফলে তার দায় দায়িত্ব আর ভারত নেবে না। ফলে ভারত তাকে পুশিং করবে সীমান্ত দিয়ে, অথবা বন্দি বিনিময় যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখিয়ে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যার্পণ করবে। এটা হলো এক ধরনের আলোচনা। দ্বিতীয় যে আলোচনা, সে আলোচনাটা হলো ঠিক এটার বিপরীত। তাদের বক্তব্য হলো যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এর কারণটা হলো ভারত চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, এবং আরও ভয়ঙ্কর এবং অসম্ভব রকম বিভিন্ন রকম প্রেডিকশন, কথাবার্তা, আলোচনা এই গ্রুপগুলো করে যাচ্ছে, এবং তারা প্রায় সবাই পুরো আওয়ামী লীগের যারা লোকজন, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন, এখানে কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই, জাস্ট বিলিভ। তারা বিশ্বাস করেন যে শেখ হাসিনার কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে। তারা বিশ্বাস করে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা অসাধারণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যেভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ছিল। তো এই কৌশলগত সম্পর্কটি নরেন্দ্র মোদী এগিয়ে নিতে চাচ্ছেন। কেবলমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার
প্রতিষ্ঠিত করেছেন এবং অনেকটা দুর্নাম বদনামের ভাগিদার হয়ে মমতা ব্যানার্জিকে জলস্থলে অন্তরিক্ষে নিঃশেষ করে দিয়েছেন এবং তার দলটি ভেঙে চুরে ছারখার করে দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে যেমন জাসদ ভেঙেছিলেন, জাতীয় পার্টি ভেঙেছিলেন, বিএনপি ভাঙার চেষ্টা করেছেন, জামাত ভাঙার চেষ্টা করেছেন, একই প্রক্রিয়াতে নরেন্দ্র মোদী সাহেব পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কালচার ভেঙে চুরে তিনি তার পছন্দের মানুষ শুভেন্দুকে এখানে বসিয়েছেন মূলত শেখ হাসিনা জিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য। এবং শুভেন্দু যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশে তাকে কর্তৃপক্ষ স্যালুট দিয়ে, জাস্ট লাইক প্রাইম মিনিস্টার স্যালুট দিয়ে নিতে বাধ্য হবে। এই কথাগুলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন। এটা চারটিখানি বিষয় নয়। একই অবস্থা ত্রিপুরাতে, একই অবস্থা আসামে, একই অবস্থা মণিপুরে এবং বিহারে। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে তার যারা লোকজন, তাদের যে অতি উচ্চ আকাঙ্ক্ষা, সেই উচ্চ আকাঙ্ক্ষার সঙ্গে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থা সবকিছু মিলিয়ে একটা চমৎকার চমৎকার রসগোল্লা, রাজনীতির চমচম, রাজনীতির রসগোল্লা তৈরি হয়ে গেছে এবং যে যার মতো করে গপ 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 করে খাচ্ছে। শেখ হাসিনার বিরোধী যারা প্রতিপক্ষ, তারাও রসগোল্লা বানিয়েছে। আহা, আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কাজে আগামী 20 বছর, 30 বছর, 40 বছর আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় চোখ বুজে ক্ষমতায় থাকতে পারবো, এক ধরনের রসগোল্লা। আর আওয়ামী লীগের যারা লোকজন, আপা আজ আসবে, কাল আসবে, পরশু আসবে এবং আসবেই আপা আসলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আকাশের যে সূর্য যদি জামাত নেতা শাহজাহান চৌধুরীকে ছায়া দিতে পারেন, শেখ হাসিনা দোষটা করছে কি বলেন তো? জামাত নেতার কথায় যদি সূর্য থেমে যায়, তাহলে শেখ হাসিনার কথায় কেন থামবে না? শাহজাহান চৌধুরীর কথায় কয়জন মানুষ চলে, কিন্তু শেখ হাসিনার কথায় যদি 40 জন লোকের মধ্যে একজন করে অলি আল্লাহ থাকে, প্রতি 40 জন, আমরা বলি না 40 জনের মধ্যে একজন অলি আল্লাহ থাকে, তো শেখ হাসিনার 6 কোটি কর্মী সমর্থক আওয়ামী লীগ করার লোকজন, তাদের মধ্যে যদি 40 জন একজন অলি আল্লাহ থাকে, তাহলে আওয়ামী লীগে কতজন অলি আল্লাহ আছে? আর সেই অলি আল্লাহদের সর্দার হিসাবে, নেতা হিসাবে, পীর হিসাবে, তাহলে আপনি শেখ হাসিনাকে কি বলবেন? হজরতুল আল্লাম। এর বাড়িতে আপনি তাকে কোনো কিছু বলতে পারবেন না। গাউসুল আজম বলতে পারেন, কুতুবে রাব্বানি বলতে পারেন, ইত্যাদি নানা রকম যে উপাধিগুলো রয়েছে, সেগুলো বাইরে যতই বলেন না কেন, তার তো এই যে তার যে 6 কোটি লোক আওয়ামী লীগ করে, তারা তো তাকে কি বলবো, এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে যাকে বলা হয় ভালো মানুষ, সবচেয়ে মানবিক নেত্রী, যোগ্য নেত্রী, তারাই তো মনে করে। এখন আপনার যত খারাপ লাগুক না কেন, আপনি তো আওয়ামী লীগের লোকের মনের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। সেই মানুষগুলো আওয়ামী লীগের এই সভানেত্রীর ফিরে আসা নিয়ে একটা স্বপ্ন বাসর তৈরি করেছে। যেটি ইন্টারনেটে দেখলাম যে বেশ কয়েকজন শীর্ষ নেতা আছেন, যারা অনেকে দিল্লিতে মানে কলকাতায় থাকতেন, যারা অনেকে এই ইংল্যান্ডে ছিলেন, আমেরিকাতে ছিলেন, তারা দলে দলে অন্তত 20 থেকে 25 জন লোক অ্যাট দিস মোমেন্ট, মানে উনি বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সব দল বেঁধে দিল্লিতে চলে এসেছে এবং দিল্লি প্রেস ক্লাবকে কেন্দ্র করে এদের একটা চক্র গড়ে উঠেছে, এটা একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং সেখানে তারা নিয়মিত চা বিস্কিট খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে দিল্লিতে একটা বিরাট তাদের একটা অর্গানাইজ ওয়েতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে চলে আসছে যে কারা কারা আমেরিকা থেকে এসছে, কারা কারা মানে লন্ডন থেকে আসছে, কারা কারা দিল্লি মানে কলকাতা থেকে গেছে, আসাম থেকে গেছে, ত্রিপুরা থেকে গেছে। এখন দিল্লিতে একটা চাঁদের মেলা মিলছে এবং সবাই মিলে কবে দেশে যাব, কিভাবে যাবো, এগুলো নিয়ে প্ল্যান পরিকল্পনা করছেন। আসবেন বা না আসবে সেটা অনেক পরের ব্যাপার। প্রথমত যে এই যে তারা দৃশ্যমানভাবে দিল্লিতে উপস্থিত হয়েছেন, বৈঠক করছেন এবং এক একজনের ফেসবুকে 30 লাখ 40 লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে এবং তারা সেই ফেসবুকে তাদের সেই ছবি লোড করছেন, আপলোড দিচ্ছেন, দেশে আসবেন, নেত্রীর সাথে এই যাকে বলা হয় তারা কারাবরণ করবেন, এই কথাগুলো তারা প্রকাশ্যে বলছেন। তো আমার সঙ্গে তো আসলে বাংলাদেশে যারা আছেন প্রায় অনেকের সঙ্গে কথাবার্তা হয়, বড় বড় নেতা। তো আমি দীর্ঘদিন ধরে অনেকেই জিজ্ঞাসা করি যে দেশের যে অবস্থা, আওয়ামী লীগের যে অবস্থা, আগামীতে আপনারা যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, আপনি কি আওয়ামী লীগ করবেন বা আপনি কি দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যাবেন, আওয়ামী লীগ অফিস খোলার ঝুঁকি নেবেন? তারা সবাই বললো যে না না না, আর হবে না, কি পেয়েছি এই দল করে, অমুকে পেয়েছে অমুকে পেয়েছে, আমরা তো সারা জীবন ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগ করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, কিন্তু 17 বছর আমরা কিছুই পাইনি, এখন পালিয়ে বেড়াচ্ছি, মামলা মোকদ্দমা খাচ্ছি, কাজেই আগামীতে আমাদের আসলে আর ওইরকম কোনো স্বপ্ন নেই, আমরা চাই দেশটা ভালো চলুক। এই কথাই কিন্তু দীর্ঘদিন যাবৎ অনেক সিনিয়র আওয়ামী লীগের নেতা, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো এর মধ্যে একজন আমার বন্ধু আছেন, মহিলা সংসদ সদস্য ছিলেন,
তো তার বাবাও এমপি ছিলেন, সেই মহিলা এমপির বাবাও এমপি ছিলেন, সরল সোজা একদম, ঝামেলার মধ্যে জড়াতে চায় না, আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু ঝুঁকি নিতে চায় না। তো সেও মাঝে মাঝে ফোন করতো যে দোস্ত খবর কি ইত্যাদি ইত্যাদি। তা আমি যখন বলতাম ওই একই কথা বলতাম, সে ধরো তোমাকে একটা জেলার সভাপতি বানানো হলো, বা তোমাকে মহিলা আওয়ামী লীগের একটা সভানেত্রী বা সেক্রেটারি বানানো হলো, তুমি কি এই এখন যেখানে পালিয়ে আছো সেখান থেকে বের হবা? না, বের হবো না, বের হবো না, আমি ঝামেলা নিতে যাবো কেন? এখন আমি এখন যেখানে পালিয়ে আছি আমার ঘুম হয় না, আমি এই করি ইত্যাদি 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 করি। আমি বললাম তোমার কোনো মামলা মোকদ্দমা আছে? বলে না, আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়নি, আমি তো এই ধরনের কোনো কাজই করিনি। আমি বলি তাহলে পালিয়ে আসো কেন? বলে যে আসলে পালিয়ে আসি, লোকজন বলছে যে তোমার পালিয়ে থাকা উচিত, তাই আমরা পালিয়ে আসি। তো এরকম সহজ সরল মানুষ। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, যে রিসেন্টলি ফোন করেছে, যে আসে ধরো নেত্রী এখন আসছে, তুমি কি তোমার এই জায়গা থেকে বের হবা? সে একেবারে হ্যাঁ অবশ্যই বের হবো। বের হবো মানে কি? জীবন দিয়ে দেবো। আমি বেশ অবাক হয়ে গেলাম যে কেন জীবন দেবা? বলে কেন জীবন দেবো না? আমার বয়স এখন ৬০-৬২ বছর। আমি তো এই আমার বাবা এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, আমাকে নিজে শেখ হাসিনা এমপি বানিয়েছেন। হয়তো আমার জীবন আর কিছু হওয়া হবে না, কিন্তু আমার চোখের সামনে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো, এই জীবনে বেঁচে থেকে আল্লাহকে আমি রাস্তায় নামবো, আমি মরবো। তাহলে বোঝার চেষ্টা করুন, এই যে শেখ হাসিনা বলছে যে আমি আসবো, এটা নেতাকর্মীদের মধ্যে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায়, সবচেয়ে ভদ্রলোক একজন ভদ্রমহিলা, নাও ৬০ বছরের একজন ভদ্রমহিলার বা ৬১ বছরের একজন ভদ্রমহিলার আমি কথা বললাম, যে মানে এই কয়দিন আগেও বলতো যে ঘর থেকে মরে গেল সে বের হবে না, প্রতিটা মরার এখন সেই কথা বলছে। তাহলে এই যে শেখ হাসিনার দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের ভিড় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। ট্রিটিং, তারা এটাকে কিভাবে গ্রহণ করছে, তার একটা বাস্তব উদাহরণ দিলাম। এরকম উদাহরণ বললে শত শত উদাহরণ দেওয়া যাবে, গল্পের মতো, সব ঘটনা গল্পের মতো। মানে একেবারে এক একটা সিঙ্গেল ঘটনা নিয়ে এক একটা করে সেই কবিতা লেখা যাবে, উপন্যাস লেখা যাবে, এমনকি মহাকাব্য লেখা যাবে। আওয়ামী লীগের লোকজনের দ্বারা এগুলো তৈরি হচ্ছে। কাজে এই যে শেখ হাসিনা তার যে বিশাল কর্মী বাহিনী, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, যেভাবে বিদেশে থাকা লোকজন আছে, তারা যেমন অনেক আগের থেকে, ধরুন শেখ হাসিনা আসার আগের থেকে কয়েকজন লোক এখন এর মধ্যে এনামুল হক শামীম, সাবেক ছাত্রলীগের সভাপতি, উপমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারপরে নজরুল ইসলাম বাবু, মানে ওরা সবাই আমেরিকাতে আছেন। তো মাঝে মাঝে ফোন দেয়, আব্দুল ওয়াদুদ দ্বারা, তারাও ফোন দেয়। তারপর অন্যান্য যারা আছেন শীর্ষ নেতা, খালিদ মাহমুদ চৌধুরী আছেন। তো তাদের বক্তব্যটা হলো যে আসলে যে কোনো একটা কারণে বা ঘটনার আকস্মিকতা চলে আসছে, কিন্তু বিদেশ তো আমাদের জায়গা না, আমাদের ভালো লাগছে না, আমরা দেশে যাব, জেলে থাকবো, বাকি জীবন জেলে থাকবো, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের আকাশ বাতাস দেখবো, জেলে যারা আছেন অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একসাথে থাকবো। আর বাঁচবেই বা কয়দিন? এখন আমার যারা বন্ধুবান্ধব বা আমি যাদের সঙ্গে 2009 সালে এমপি ছিলাম, মোরলের সবারই বয়স এখন মানে 60-এর কাছাকাছি বা 60 ক্রস করেছে। তো কাজে এই বয়সে এসে তারা আসলে বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং সেই আসার সঙ্গে যখন শেখ হাসিনা এরকম একটা কথা বলেছেন, তো ওরা কিন্তু এমনি আসতে চাচ্ছিল। আমার সঙ্গে 6 মাস আগে কথা বললো, তারা বলছে যে আমরা আসবো, এমনি যা হয় হবে, আমরা শুধুমাত্র এতটুকু গ্যারান্টি চাই যে এয়ারপোর্টে আমাদেরকে আসার সাথে সাথে অ্যারেস্ট করে আমাদের জেলে নিয়ে গেলো, ডিম ডুম যেন না মারা হয়, এই এতটুকু, নাথিং মোর, এর বিষয়ে কিছু চাই না, এরপরে যা হবে জেল ফার যা হবে হবে। তো এই ছিল তাদের মন মানসিকতা। গত 2 বছর এইভাবে বিদেশে যারা আছেন মোরালে সবাই কিন্তু এভাবে হাঁপিয়ে উঠেছেন দেশে আসার জন্য। যারা প্রবাসে থাকেন বা প্রবাসে গেছেন, বাংলাদেশি ব্যবসা বাণিজ্য আছে, সবাই একই অবস্থা। আপনি ধরেন একসময় এই বসুন্ধরার মালিক, তারা তো বিদেশে ছিলেন, তাদের তো টাকা পয়সার অভাব ছিল না, দুবাই লন্ডনে রাজার হালে থাকতে পারতেন, কিন্তু তারা কেন বাংলাদেশে এলেন? সিরিয়াসলি বাংলাদেশে আসলেন। এই যে এখন আনভীর যে বসুন্ধরা মালিকের ছিল, যার বিরুদ্ধে এত অভিযোগ, তো ও তো দুবাইতে পালিয়েছিল, মানে ইনুজ্জামানাতে, এখনো তার জীবন ঝুঁকিমুক্ত নয়, কিন্তু সে চলে আসছে বাংলাদেশে, অফিস করছে, ব্যবসা বাণিজ্য দেখছে। আচ্ছা ঠিক আছে, জেলে যাই কিন্তু বিদেশে থাকবে না, মানে বাংলাদেশে যাদের অস্তিত্ব আছে আসলে তারা বিদেশে যেতে পারে না। ফলে সালমান এফ রহমান বলেন, এস আলম বলেন, তারা হয়তো বিভিন্ন কারণে বিদেশে অর্থ নিয়েছে, পাচার করেছে, তারপর টাকা খরচ করেছে, চুরি করেছে, চামারি করেছে, কিন্তু হ্যাপিনেস হচ্ছে না। দেশের মাটিতে তারা আসার জন্য সুযোগ খুঁজবে, এবং সেই সুযোগের ক্ষেত্রে মানে এই যে শেখ হাসিনার যে আশা, যে হুমকি বা আসার যে অভিলাষ বা ঘোষণা, এটা রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মী যারা প্রবাস আছে তাদের কাছে এটা অনেকটা একটা ম্যাগনা কার্টার মতো। তারা মনে করছে শেখ হাসিনা যাবে, মারি মুছে একসাথে মরবো, তারপরে শেখ হাসিনা যাবেন, অবশ্যই ভারতের একটা এখানে হেল্প থাকবে, ফলে আমরা একটা প্রোটেক্টেড হব। তো এই মিলিয়ে দেখা যাচ্ছে যে দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের যে চাঁদের হাট বসেছে, সেই হাটে এখন কিভাবে কোন জিনিস বেচা কেনা হয় সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।